সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় বিএ-জিএড ইউনিট 2-এর পাঠ 2-এর 2 গবাদি পশুর বসন্ত। আজকের আলোচনায় উপস্থিত আছি আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, শিক্ষক, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, এবং আমার সাথে বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত আছেন আমি ফারহানা নাজনীন, শিক্ষক, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি যে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হল গবাদি পশু রোগবালাই। এরই অংশ হিসেবে আজ আমরা আলোচনা করব গবাদি পশুর বসন্ত রোগটি নিয়ে। আলোচনার শুরুতেই চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের আলোচনায় কি কি বিষয় থাকছে। আজকের আলোচনায় থাকছে গরু ও মহিষের বসন্ত রোগ, রোগের কারণ, সংক্রমণ, রোগের বিকাশ, রোগের লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণ। ফারহানা নাজনীন, আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছিলাম গরু ও মহিষের বসন্ত রোগটি কী এবং কেন এই রোগটি হয়ে থাকে। ধন্যবাদ খায়রুল ইসলাম আপনাকে। গরু ও মহিষের বসন্ত একটি মৃদু অনিষ্টকারী ভাইরাসজনিত সংক্রামক রোগ। পৃথিবীর প্রায় সকল দেশে এই রোগের উপস্থিতি দেখা যায়। এটি মূলত গরু এবং মহিষের দুগ্ধবতী অবস্থাতেই বেশি পরিলক্ষিত হয়। পৃথিবীর সব দেশে এই রোগের উপস্থিতি দেখা গেলেও উন্নত দেশগুলোতে এর উপস্থিতি খুবই কম। আমাদের উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে এই রোগটির প্রকোপ খুব বেশি দেখা যায়। কখনো কখনো মহামারী আকারেও ধারণ করতে পারে। এই রোগের জন্য দায়ী কারণ হিসাবে বলা যেতে পারে গরুর বসন্ত ভাইরাস এবং মহিষের বসন্ত ভাইরাস। এছাড়াও কিছু ভাইরাস রয়েছে যেটি এই বসন্ত রোগের জন্য দায়ী কারণ হিসেবে বিবেচিত হয়। সেগুলো হচ্ছে ঘোড়ার বসন্ত ভাইরাস এবং গুটি বসন্ত ভাইরাস। ধন্যবাদ ফারহানা নাজনীন। এই পর্যায়ে জানতে চাচ্ছিলাম এই রোগটি গরু মহিষের দেহে কিভাবে সংক্রমিত হয়। গরু মহিষের ভাইরাস এটি একটি দুগ্ধবতী গাভীর রোগ। এই রোগ মূলত অসুস্থ একটি গাভী থেকে সুস্থ গাভীতে সংক্রমিত হতে পারে। তাছাড়াও আক্রান্ত দুগ্ধবতী গাভীর থেকে দুধ দহনকালে দহনকারীর হাত বা দহনকারী যন্ত্রের মাধ্যমেও এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে। ঘোড়ার বসন্ত ভাইরাস যদি কোনোভাবে কোনো সুস্থ খামারে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই বসন্ত রোগ অন্য খামারেও ছড়িয়ে পড়ে। দহনকারী ব্যক্তি যদি গুটি বসন্তের টিকা গ্রহণ করে থাকেন, তাহলে এই ভাইরাসটি গাভীতে সংক্রমিত হতে পারে। কখনো কখনো দেখা যায় যে বাটে ক্ষত তৈরি হয় বা কোনো ব্যথা থাকে, তখন সেই ক্ষত স্থান দিয়ে ভাইরাসটি খুব সহজেই গাভীর দেহে প্রবেশ করে। এভাবেই কিন্তু ভাইরাসগুলো একটি পরিবেশ থেকে বা কোনো অসুস্থ প্রাণী থেকে অন্য একটি সুস্থ প্রাণীকে খুব সহজেই আক্রান্ত করে ফেলতে পারে। ধন্যবাদ ফারহানা নাজনীন। এই পর্যায়ে আপনি বলবেন যে এই রোগটি কিভাবে প্রাণীর দেহে বিকাশ লাভ করে থাকে। ধন্যবাদ খায়রুল ইসলাম আপনাকে। আজকের আলোচনায় আমি মনে করি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে কিভাবে একটি ভাইরাস তার পরিবেশ থেকে সেটি প্রাণীর দেহে বিস্তার লাভ করে এবং নিজেকে একটি রোগ হিসেবে আত্মপ্রকাশ করে। তো ভাইরাসটি শরীরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু সে কোনো লক্ষণ প্রকাশ করে না। 7 থেকে 13 দিন পর সে ধীরে ধীরে কিছু কিছু লক্ষণ প্রকাশ করতে থাকে, যেমন মৃদু জ্বর, ক্ষুধামন্দা ভাব, ওলান এবং বাটে লাল বা বাদামি রঙের ফুসকুড়ি তৈরি হওয়া এবং এই ফুসকুড়িগুলো ক্রমান্বয়ে ফোসকাতে পরিণত হওয়া। 7 থেকে 14 দিনের মধ্যে এই ফোসকাগুলো লাল, নীল বা হলদে বাদামি রঙের তরল রস দ্বারা পূর্ণ হয়। ক্রমান্বয়ে এই রসগুলো কিন্তু পুঁজে পরিণত হয়। সপ্তাহখানেকের মধ্যে এই পুঁজগুলো শক্ত হয়ে একটি স্ক্যাব তৈরি করে এবং এগুলো খসে পড়ে এবং পশু আরোগ্য লাভ করে। এভাবেই কোনো চিকিৎসা ছাড়াই দীর্ঘ সময়ের ব্যবধানে বসন্ত রোগটি ধীরে ধীরে ভালো হয়, কিন্তু তারপরেও কখনো কখনো চিকিৎসার প্রয়োজন হতে পারে, যেন আমরা পরবর্তী বিভিন্ন দীর্ঘমেয়াদী কুফল থেকে আমাদের খামারটিকে বা আমাদের গাভীটিকে বাঁচাতে পারি। ধন্যবাদ আপনাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করছি গবাদি পশুর বসন্ত রোগটি নিয়ে। ইতিমধ্যে আমরা গরু ও মহিষের বসন্ত রোগ কী এবং কেন হয়ে থাকে, এই রোগের সংক্রমণ এবং বিকাশ নিয়ে আলোচনা করেছি। ফারহানা নাজনীন, আলোচনার এই পর্যায়ে
আপনার কাছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, গরু ও মহিষের কি কি লক্ষণ দেখে আমাদের খামারিরা কিংবা লালন পালনকারীরা বুঝতে পারবেন যে তাদের গবাদি পশুর দেহে বসন্ত রোগটি হয়েছে? ধন্যবাদ খায়রুল ইসলাম আপনাকে। যে কোনো পশুর কোনো রোগের ক্ষেত্রে লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যদি আমরা সঠিক চিকিৎসার পথে ধাবিত হতে চাই। সেক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে লক্ষণগুলো দেখেই শনাক্ত করতে পারবো যে আমার গাভীটি বসন্ত রোগে আক্রান্ত। লক্ষণগুলো আমরা খুব সহজেই দেখতে পারি, যেমন গাভীর ওলান বা বাটে বসন্তের গুটি দেখা যায় এবং সময়ের পরিক্রমায় এই লক্ষণগুলো উরু, মলদ্বার বা যোনিপথেও সংক্রমিত হয়। তাছাড়া কোনো বাছুর যখন তার মায়ের কাছ থেকে দুধ গ্রহণ করতে আসে তখন তার মুখমণ্ডলেও কিন্তু এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কোনো ষাঁড় যখন গাভীর সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে কাছাকাছি আসে তখন কিন্তু ষাঁড়ের অন্ডকোষের ত্বকে এই ভাইরাসটি বিস্তার লাভ করে। কখনো কখনো গাভীর ওলান বা বাটে অনধিক 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট লাল বা বাদামি রঙের কিছু মামড়ি দেখা যায়। এই মামড়িগুলো 2 সপ্তাহের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে সময় ব্যবধানে বা জাতের ব্যবধানে মাসাধিকাল সময়ও লেগে যেতে পারে। যেহেতু বাটে এটি ক্ষত তৈরি করে, দুধ দহনকারীকে গাভী বাধা দান করবে। তাছাড়া দীর্ঘমেয়াদী ফলাফল হিসাবে আমরা দেখতে পারবো ওলান প্রদাহ তৈরি হচ্ছে, বা যাকে আমরা ম্যাস্টাইটিস বলে থাকি। যে ব্যক্তি দুধ দহন করছে তার হাতেও কিন্তু আমরা কিছু লক্ষণ দেখতে পাবো, এবং এই লক্ষণগুলো ক্রমান্বয়ে তার হাত, বাহু বা মুখমণ্ডলেও ছড়িয়ে পড়তে পারে। এই লক্ষণগুলো দেখে প্রাথমিকভাবে আমরা ধারণা করতে পারি যে এটি বসন্ত রোগে আক্রান্ত কোনো পশু। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু রোগ, যেমন সিউডোকাউপক্স, বোভাইন আলসারেটিভ ম্যামিলাইটিস অথবা প্যাপিলোমা, এই রোগগুলোর ক্ষেত্রেও বসন্ত সদৃশ গুটি দেখা যায়। সেক্ষেত্রে আমরা যদি আরও নিশ্চিত হতে চাই তাহলে আমরা আক্রান্ত প্রাণীর ক্ষতস্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করতে পারি এবং আরও সুনিশ্চিতভাবে বলতে পারি যে না, আমার এই প্রাণীটি বসন্ত রোগেই আক্রান্ত হয়েছে। ধন্যবাদ ফারহানা নাজনীন। আপনি একটি শব্দ ব্যবহার করলেন, মামড়ি। মামড়ি দেখা যায় গবাদি পশুর দেহে। এই মামড়ি জিনিসটা কি? মামড়ি হচ্ছে একটি ফোসকা, পানিপূর্ণ একটি ফোসকা, যেটি ওলান বা বাটে দেখা যায়। বসন্ত হলে এই ফোসকাগুলো আমরা দেখতে পারি মানুষের শরীরেও। কখনো যখন আমরা বসন্ত দেখি তখন কিন্তু দেখি পানিপূর্ণ কিছু ফোসকা দেখা যায়। এই ফোসকাগুলো যখন পুঁজে পরিণত হয় তখন কিছুটা শক্ত আকার ধারণ করে। এটি হচ্ছে মূলত মামড়ি। ফারহানা নাজনীন, আমরা সকলেই জানি যে রোগের লক্ষণের সাথে চিকিৎসার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, গরু ও মহিষের বসন্ত রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কিনা, কিংবা কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আমাদের খামারিরা এই রোগটি থেকে পরিত্রাণ পেতে পারেন? যেহেতু গরু বা মহিষের বসন্ত একটি ভাইরাসজনিত রোগ, তাই তার কোনো সুনির্দিষ্ট কার্যকরী চিকিৎসা নেই। কিন্তু সেকেন্ডারি বা মাধ্যমিক ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত জটিলতা রোধকল্পে আমরা কিছু জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। 10% সালফাথায়োজল অথবা 5% সালফাথায়োজল এবং 5% স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ মলম কিন্তু আমরা দহনের পূর্বে গাভীর বাটে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা উপকার পাবো। যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, তাই তার নিয়ন্ত্রণটাও কিন্তু বেশ কষ্টসাধ্য। কিন্তু তারপরেও আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের গাভীটিকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের দহনকারী যে ব্যক্তি বা তার কাপড় চোপড় দহনের পরে খুব ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। অনুরূপভাবে আমরা যদি দহনের ক্ষেত্রে দহন যন্ত্র ব্যবহার করি তাহলে সেই যন্ত্রটির যে অংশে বাট লাগানো থাকবে সেই অংশটিকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিতাপের বিষয় এই যে বসন্তের জন্য, গরু মহিষের বসন্তের জন্য কিন্তু কোনো ফলপ্রসূ টিকা বীজ নেই। কিন্তু আমরা এটুকুতে আশ্বস্ত হতে পারি যে কোনো প্রাণী, গাভী বা মহিষ, সে যদি বসন্ত রোগে আক্রান্ত হয় তাহলে সে পরবর্তী কয়েক বছরের জন্য প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাপ্ত হবে বা তার শরীরে অ্যান্টিবডিটা কিন্তু গ্রো করবে। এভাবে সে কয়েকটা বছর বলতে পারি আমরা রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং কিছু সময়ের জন্য সে এই রোগটি আর নতুন করে গ্রহণ করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ফারহানা নাজনীন, সবশেষে আপনার কাছে জানতে চাই, এই রোগের অর্থনৈতিক কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা? ধন্যবাদ খায়রুল ইসলাম। আমি প্রথমেই বলেছি যে এটি একটি মৃদু অনিষ্টকারী ভাইরাসজনিত রোগ।
এই রোগে খুব যে প্রাথমিকভাবে যে আমরা খুবই ক্ষতির সম্মুখীন হব ব্যাপারটি কিন্তু সেরকম নয়, কিন্তু আমরা যদি প্রাথমিক অবস্থায় পশুটিকে প্রপারভাবে বা সঠিকভাবে কেয়ার না বা যত্ন না করি তাহলে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারি। এই রোগে আক্রান্ত গাভীর দুধ খাবার বা গ্রহণের উপযোগী বা দুধের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে না, কিন্তু যেহেতু বাটে সে আঘাতপ্রাপ্ত বা ব্যথা, সেহেতু দহনের সময় কিছুটা বাধা দান করবে। আর আমরা যদি সঠিক সময়ে তার সঠিক পরিচর্যা না করি বা চিকিৎসাটা না দিই তাহলে দীর্ঘমেয়াদী ফলস্বরূপ সে ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে দুধের পরিমাণ মারাত্মকভাবে ব্যাহত হবে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এটি একটি রোগ থেকে আরেকটি রোগে নিজেকে স্থানান্তর করে ফেলছে এবং যেটির খুব দীর্ঘমেয়াদী এবং খুব বাজে একটি প্রভাব রয়েছে আমাদের লাইভস্টক বা গবাদি পশুর শিল্পে। অল্প সময়ে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তথ্য নির্ভর আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ খায়রুল ইসলাম, আপনাকেও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা বেশ উপকৃত হয়েছেন। এরপরেও আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।